মানে পুরো ফারাক্কা ব্রিজ অবধি এখন জ্যাম আছে। বাঁ দিকে কোথা থেকে একটা বড় নদীর পার দিয়ে মোটামুটি বেরোনো যাবে। বাহ বাহ বাহ, এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ফারাক্কা ব্রিজের ওপর। আমরা এসে পৌঁছলাম শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। আশপাশের জায়গাটা দেখুন খালি, জাস্ট অসাধারণ। কিরে, কি দেখতে এসছিস? দেখো দেখ, কালকের দিনটা একটা ভাইটাল দিন। কালকের দিনটা আমরা এসেনশিয়ালি জীবনের প্রথমবারের জন্য বিদেশ ভ্রমণ করতে যাচ্ছি। মোমোর দেশে এসে মোমো খাবো না, এটা কি হয় কখনো? মা আসলাম। ঘড়ির টাইম সকাল 5:15। আমরা স্টার্ট দিচ্ছি এবার বহরমপুর থেকে। প্ল্যান টাইমের থেকে মোটামুটি আপাতত 14 মিনিট ডিলে চলছে এখনও অবধি। আমাদের আজকের প্ল্যান ছিল সকাল 5টায় বেরোনোর। তো তবে হ্যাঁ, এখানে থেকে একটা সুবিধা হলো যে জিনিসগুলো ভুলে গেছিলাম কালকে, বেশ কটা জিনিস যেগুলো আমরা নেওয়া হয়নি, সেই জিনিসগুলো আমাদের নেওয়া হয়ে গেল। তো এটা একদিকে সুবিধে, কেননা জানি কোথায় কি পাওয়া যায়। চলো, গাড়ি রেডি। আমাদের আজকের ট্রিপটা স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন পলসন্ডার টোলটা পার করছি। আর আজকে আমাদের প্ল্যান যেরকম অলরেডি ডেসক্রিপশনে দেওয়া আছে যে আমাদের প্ল্যান হচ্ছে আজকে বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারিতে এখনও অবধি যেভাবে যাচ্ছি, যদি মোটামুটি ঠিকঠাকভাবে অ্যাজ প্ল্যান্ড পৌঁছতে পারি, মোটামুটি 3টের এদিক ওদিক কোনো একটা টাইমে আমরা ঢুকে যাব শিলিগুড়ি, এবং ওখানেই রয়েছে আজকের বেঙ্গল সাফারি, এবং ওটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। মাঝখান থেকে ভুলে গেছিলাম হচ্ছে আমাদের সবার ফটো আনতে, কেননা অনেক জায়গাতেই ফটো লাগতে পারে। সেই জিনিসটা যদিও রেডি করে রেখেছিলাম বাড়িতে, আনতে ভুলে গেছি। তো সেটা একটা। আর এদিকে আরও কিছু টুকটাক জিনিস কেনার বা নেওয়ার বাকি থেকে গেছিলো, সেই জিনিসগুলো আমরা বহরমপুর থেকে ব্যবস্থা করে নিলাম। মার্চ মাস পড়ে গেছে, এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি লুপ্তপ্রায় জিনিস, কুয়াশা দেখা যাচ্ছে। আসলে কলকাতা থেকে বাইরে এলে অনেক কিছুই দেখা যায়, যেটা আমরা সাধারণত দেখি না। ঋষভ, কোথায় এলাম? ফারাক্কা। এখনও ঢুকিনি? হ্যাঁ, ঢুকছি। এইটাই ফারাক্কা টোল গেট, এটা বহরমপুর ফারাক্কা টোল। বহরমপুর ফারাক্কা টোল গেট। এখন আমাদের আপাতত খাওয়া দাওয়া চলছে, ঘুমোতে ব্যস্ত যে সে গাড়ি চালাতে ব্যস্ত। মাল যেমন বাঁধা হয়েছিল তেমন। আরে বাবা রে, লাস্ট 2 মিনিট ধরে কন্টিনিউ বাজিয়ে চলেছে। না রে, ওকে ওই যে এক্সেমটেড লেনে ঢুকতে দিচ্ছিল না, ওই জন্য কোনো একটা কারণে এক্সেমটেড লেনে ঢুকলো, ওই তারপরে ছাড়লো। ঘড়ির টাইম 7:20। আমরা ফারাক্কা ঢুকে গেছি, আর ফারাক্কার জ্যাম এখান থেকেই শুরু হয়ে গেছে। এক্ষুনি জাস্ট একজনকে জিজ্ঞেস করলাম, তো বললো মেন রোড দিয়ে গেলে মানে পুরো ফারাক্কা ব্রিজ অবধি এখন জ্যাম আছে। বাঁ দিকে কোথা থেকে একটা বড় নদীর পার দিয়ে মোটামুটি বেরোনো যাবে। তুমি বাঁদিকে রাখো, বাঁদিক দিয়ে এর পিছন পিছন গেলে রাস্তা পেয়ে যাবো। আমরা মেন রোড থেকে এই আপাতত এখন সাইড রোড ধরে নিলাম পুরোটাই। এই সাইড রোড দিয়ে নিচে একটা আন্ডারপাস আছে, আন্ডারপাস দিয়ে গঙ্গার পার দিয়ে যাব ফারাক্কা ব্রিজে।
ঘড়ির টাইম সকাল 7:40। আমরা এখন এসে দাঁড়ালাম একটা সেকেন্ড স্টপের জন্য, চা ব্রেক আপাতত, গঙ্গার পাড়ে। জায়গাটা এত সুন্দর, ছোট ছোট ডিঙি নৌকায় করে মাছ ধরছে জালে করে। আর এটা ঠিক এনটিপিসির অফিসের পাশে, সামনেটায়, এনটিপিসির মেন গেটটা ঠিক সামনেই। চাটা খেয়ে আবার এখান থেকে একটু পরেই রওনা দেব। আর এখান থেকে যেহেতু মেন রোডে, তখনই নামার সময় বললাম, যেহেতু মেন রোডে পুরোপুরি গাড়ির জ্যাম, সেই জন্যে মেন রোডটা অ্যাভয়েড করে এই রোডটা ধরলাম আজকে। তো এই রোডে এই খানিকটা রাস্তা এলাম, এই রাস্তাটা ভালো, বাট যে জায়গাটা দিয়ে ঢুকলাম প্রায় 1 কিলোমিটার মোটামুটি রাস্তা কিন্তু একদম খারাপ গেল। ঘড়ি বলছে 8টা, আর আমরা উঠছি এখন ফারাক্কা ব্রিজের ওপর। ফারাক্কা ব্রিজের জ্যাম বেশ খানিকটা পার করে চলে এসেছি, কিন্তু জ্যাম তো ফারাক্কা ব্রিজ মানেই জ্যাম ব্রিজ, তো পুরোপুরি জ্যামের মধ্যে এখন ঢুকছি আস্তে আস্তে করে। এবার এইখান থেকে শুরু হচ্ছে পুরো ব্রিজটা। আর এবার রোদ্দুরটা উঠে গেছে, এবার গরমটা লাগছে। সামনে অনেকটা না, পুরোটাই জ্যাম। ভুল করে ওভারটেকে যাবে না। এখানে ওভারটেকে যাওয়ার কোনো অপশান নেই পাশে। বাহ বাহ বাহ, এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। ফারাক্কা ব্রিজের ওপর আজিমগঞ্জ প্যাসেঞ্জার। কোথা থেকে? হাওড়া হাওড়া আজিমগঞ্জ। এই গেটটা বোধহয় মোস্ট প্রবাবলি খোলা, 66 নম্বর, আর ওদিকে হচ্ছে 68 নম্বর গেটটা, একটু নিচু করে। হ্যাঁ, এই গেট দুটো বোধহয় খোলা আছে, সেই জন্য এটা একটুখানি এরমভাবে রয়েছে। দিয়ে মোটামুটি এতগুলো গেটের মধ্যে এটাই দেখলাম, দুটো কি 3টে গেট খোলা থাকে। পুরো টোটাল কটা গেট আছে? কটা? আপাতত 72 চলছে। আপাতত 74 দেখতে পাচ্ছি আমি অবধি এখনো। তার মানে 150 নেই, বাট 100-র বেশি আছে। তার মধ্যে সবকটা খোলা থাকে না গেট, কয়েকটাও না, মানে 3-4টে এই লেভেলের আর কি। আবার ট্রেন আসছে, বাহ। একই ফ্রেমে ট্রেন, সাইকেল, গাড়ি, টোটো, বাস, লরি সব। এটা কি ট্রেন? এটা উড়িষ্যার কিছু একটা ট্রেন। আগরতলা থেকে তিরুচিরাপল্লী? না, চেলাপল্লী আগরতলা। চেরাপল্লী আগরতলা। 109টা গেট, তার মধ্যে থেকে মোটামুটি 3টে দেখলাম ফুল ওপেন, তাই তো? হ্যাঁ, আর একটা হাফ ওপেন। মোটামুটি এই কটাই গেট খোলা থাকে, মানে এর থেকে বেশি গেট খোলা থাকে না। ট্রেনে করে গেলে গেটের ওই জলের ফ্লোটা দেখা যায় অনেকটা বেশি। কত গো মুড়ি ঘুগনি? 10 টাকা করে ঠোঙায় দেবে নাকি? কতটা দেখি তো। আচ্ছা ঠিক আছে, তুমি দাও দেখি, দাও 10 টাকা দাও, 10 টাকা করে দাও, 4-5 জায়গা দাও মুড়ি ঘুগনি।
কি তোমার নতুন লুক দেখি। বাহ, কই দেখি পিছনটা। আমাদের চ্যানেল প্রিন্টেড টি শার্টস, সেকেন্ড মুড়ি। এই আমাদের মুড়ি ঘুগনি। জম্পেস করে তেঁতুলতলায় বসে বেশ সুন্দর করে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার একটুখানি বাথরুম সেরে এগিয়ে পড়ব। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে মোটামুটি বিহারে চলে এসেছি। আবার বিহার থেকে খানিকক্ষণ বাদে কিষানগঞ্জ পার হলে ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গলে। তো এদিক থেকে নর্থ বেঙ্গল যাওয়ার যে রাস্তাটা, নর্থ বেঙ্গল যাওয়ার রাস্তার মধ্যে এক চিলতে বিহার পড়ে, এবং আমরা আপাতত চলেছি সেই এক চিলতে বিহারের রাস্তার মধ্যে দিয়ে। এখানে তেলের দামটা দেখতো, দেখা যাবে? তেলের দাম বেশি হবে, বিহারে তেলের দাম এখানকার থেকে বেশি। বাইরে তো ইয়ে নেই, ডিসপ্লে নেই, কিন্তু বিহারে তেলের দাম বেশি। ডিসপ্লেই বন্ধ করে রেখেছে। তবে এই ধরনের পার্টগুলোতে, যেগুলোতে এই এতটাই শর্ট এরিয়ার মধ্যে একটা অন্য স্টেটের মধ্যে রাস্তাতে, সেখানে সাধারণভাবে তেলের দামটা যেটা কম দাম সেটাতেই থাকে। বর্ডার এরিয়াগুলোতে তাই হয়। ঝাড়খণ্ডের আশপাশের বেঙ্গল বর্ডারে তেলের দাম কম, কারণ ঝাড়খণ্ডে যেহেতু তেলের দাম কম। আচ্ছা, কারণ ওখানে যদি বেঙ্গল বর্ডারে তেলের দাম যদি বেশি হয়, মানে বর্ডারের আশপাশে মানে বেশি দূর না, বর্ডার থেকে এই 5-10 কিলোমিটার রেঞ্জের মধ্যে, তার বেশি নয়, তার ভেতরে চলে গেলে আবার তেলের দাম চেঞ্জ। ওই একদম গায়েগুলোতে তেলের দাম কম হয়, কারণ কি যেখানে বেশি দাম লোকে কিনবে না। এটা জানতাম না, এটা ভালো জিনিস। কিন্তু আমি জানি বর্ডার পার করলে বর্ডারের এপাশে একদম ওপাশে পার করলে তো এপার ওপারে আরেক দাম, একটা গ্রে জোন মতো থাকে মাঝখানে। কারণ এটা আমি নিজে ওদিকে ঝাড়খণ্ড বেল্টের ওদিকে মানে এক্সপিরিয়েন্স করা, মানে এরকম কোনো কিছু পুজোর টাইমেই হয়েছে যে ম্যাপ অনুযায়ী ওটা বেঙ্গল, কিন্তু তেলের দাম ওখানে ঝাড়খণ্ডের তেলের দামের মধ্যে একদমই বর্ডারের গায়ে যেত, সেল হবে না তো। সেটাই তো ওদিক থেকে অনেক টাকা তফাৎ। তখন 105 টাকা এখানে, আর 97 টাকা 98 টাকা তখন ঝাড়খণ্ডে পেট্রোলের দাম, 7 টাকার তফাৎ। 2 মিনিটে গিয়ে কি ওদিক থেকে নেবে? বেঙ্গল সাফারি 35 কিলোমিটার। চলে যাব ছোট্ট চাকায় চলতে ছোট্ট চাকায় চলতে ঠিক পৌঁছে যাবো। বেঙ্গল সাফারি দেখতে পাবো। এতক্ষণ এইরিয়া হ্যাঁচু দিচ্ছে, তারপরে বাঘের হ্যাঁচু দেখতে পাবো। আমরা মোটামুটি দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। বাজে 2:15, আর এখনও প্রায় 1.5 ঘন্টা জার্নি বাকি আছে শিলিগুড়ি যেতে পৌঁছতে, বেঙ্গল সাফারি ওখানে পৌঁছতে। তবে এখানে আসার পর থেকে মোটামুটি একটা পরিষ্কার জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে টেম্পারেচার কিন্তু অনেকটা কমে গেছে। রাস্তার দুপাশে চায়ের পুরো বাগান শুরু হয়ে গেছে, দুপাশে রাস্তার চা বাগান দেখা যাচ্ছে। এখন এলিভেশন 123, মানে প্রায় 100 মিটার আপ চলে এসেছি। উঠছি খুব ভালো লাগছে। চাপ হবে নামার সময়। আমি বাড়ি যাবো না, থাকবো এখানে। ঘড়িতে বাজলো 3:40, আমরা এসে পৌঁছলাম শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। আশপাশের জায়গাটা দেখুন খালি, জাস্ট অসাধারণ। কিরে, কি দেখতে এসছিস? হ্যাঁ, জোরে বল। জল দেখতে পেয়েছে, জল খেয়ে নে। এইখানে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলোই সাফারির বাস, এগুলোতেই সাফারি হবে। জাস্ট টু গুড লোকেশন। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করার জায়গা আছে। এটা হচ্ছে জিপ লাইনিং জোন বোধহয়, এটা জিপ লাইনিংয়ের জন্য। অ্যাডভেঞ্চার জোন এইসব জায়গাগুলোতে রয়েছে এখানে। আমাদের এই ট্রিপে ব্যাক টু ব্যাক তো প্রচুর চ্যালেঞ্জ আছে, আর সবথেকে বড় চ্যালেঞ্জটা যেটা এখন আছে সেটা হচ্ছে ছেলে। এবার ওর জ্বর, এই জ্বর নিয়ে এখনও অবধি সকাল থেকে ওষুধ চলছে, কিন্তু জ্বর এখনও পুরোপুরি কমেনি।
এটা একটা সত্যি মানে খুব বড় চাপ, মুশকিল। এই জায়গাটা যতক্ষণ না একটা ঠিকঠাক স্টেবল জায়গায় আসছে, এবার হাইট আস্তে আস্তে করে বাড়ছে, এলিভেশন, যত বেশি এলিভেশন বাড়বে সেই জায়গাটা খুবই মুশকিল হয়ে রয়েছে। টোটাল 400 করে পড়লো হচ্ছে এদিকে টিকিট, সাফারির টিকিট 400 করে, 400 করে টিকিট। এদিকে আমাদের একটা ক্যামেরা ঢুকছে, তার ধরুন 100 টাকা ক্যামেরার চার্জ, আর এন্ট্রি ফি 50 টাকা করে, 250 টাকা। তো এই হচ্ছে টোটাল সাফারি ডিটেলস। মানে আমাদের পার হেড সাফারি পড়লো 450 টাকা করে। এটা হচ্ছে ওয়েটিং জোন। ওয়েটিং জোনে এখন আমাদের বসে থাকতে হবে। কই রে, এরে বাবা রে, একবার পরে শিখে নিয়েছিস? যাও যাও, ওঠো 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 ওঠো, আয় 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 আয়, এই শাবাশ। কিডস জোনটা সত্যি বেশ সুন্দরভাবে সাজানো, অনেক রকমের রাইড আছে। অ্যাটলিস্ট যারা ওয়েট করবে, বাচ্চা থাকলে বাচ্চাদেরকে নিয়ে খুব একটা টেনশন নেই। বাঘের খাঁচা খুললো, আমরা ঢুকে গেলাম। এইবার ওদিকটা আগে বন্ধ হবে, এদিকটা আগে বন্ধ হয়ে যাবে, এদিক বন্ধ কমপ্লিট, এইবার এটা খুলবে। খুলজা সিমসিম। বানারঘাটা আমরা ঘুরে এসেছি, বানারঘাটা সেম সেম জিনিস। হ্যাঁ, এই দেখ বাঘের খাঁচায় আমরা ঢুকে পড়েছি। ওই দেখ বাঘ সাহেব, ওই দেখ তোর পাশেই বাঘ, ওই আসছে, দেখ বড় বড় দুটো আসছে, দেখ ও দেখ দেখ দেখ, তুই দেখ একবার না, ওই দেখ সাহেব কত বড় বাঘ রে। দেখেছো বাবা? দেখ বাঘ পাইচারি করছে। বলে আয় বাঘ মামা আয় তো, দেখো দেখ ডোরা কাটা যাক বাঘ এরিয়ায় ছাড়া বাঘ মোটামুটি দুটো আছে, আর বাকি মানে ছাড়া কিছু নেই। খাঁচার মধ্যে আরও 2-3টে বাঘ দেখতে পেলাম, তো সেগুলো দেখানো যাওয়ার মতন কোনো জায়গা নেই, মানে অনেকটাই দূরে রয়েছে। চোখে দেখা যাচ্ছে কিন্তু সেভাবে এমনি দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো, বাসটা এসি বাস, তো গরমটা খুব একটা লাগছে না। আমরা মোটামুটি কিছু এসব। বাবা কেমন বাঘ দেখলি? কি করছিল বাঘটা? একদম মোটা। এরকম মোটা, তারপর আর কি করছিল বাঘটা? বাঘটা লাফাচ্ছিল। হ্যাঁ, ওরে আমরা এবার বাঘের খাঁচা থেকে বেরোচ্ছি। বাঘের খাঁচা থেকে বেরিয়ে আমরা এবার যাব হয়তো লেপার্ডের দিকে, মানে চিতা। কেমন দেখলি? কতটা ভালো? একদম সামনে থেকে দেখলি বাঘটাকে? কি করছিল রে বাঘটা, কি করছিল?
হ্যাঁ মোটা হয়েছিল তাহলে চিতা, ঠিক 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 একদম ঠিক, আমি ভুল বলছিলাম তো, চিতাবাঘ তাই তো। নামছেন মিস্টার এক্সপ্লোরার। তারপর কেমন সাইটিং হলো বল? হ্যাঁ আমার ভালোই এসছে। আমি পুরোনো পাতলা এখন তো ভালুকটাকে একটুখানি ঠিকঠাক পাইনি, ওটা তো সবই পেয়েছি। আমারও মোটামুটি এতগুলো, মানে এর আগেও এতগুলো বলবো না, এর আগে বানেরঘাটায় সাফারি করেছি, বাট এত সুন্দর মানে এত সামনে থেকে পাইনি। সাফারি আপাতত কমপ্লিট। এবার যেটা পাচ্ছে সেটা হচ্ছে দারুণ খিদে। বাজলো 5:05। আমরা এবার সাফারি থেকে নেমে এই সামনে একটা ক্যান্টিন টাইপের যেটা দেখতে পাচ্ছি, ক্যান্টিন বলে লেখা আছে। এবার সেখানে কতটা ক্যান আর কতটা টিন পাই দেখি। বাট লোকেশানটা নিয়ে কোনো কথা হবে না, লোকেশান হচ্ছে দারুণের আপার লেভেল। বাইরেও একটা ক্যান্টিন, পার্কিং। ভেজ ম্যাগি 80 টাকা। কী দিয়ে ম্যাগি বানাবে এরা? মশলা ম্যাগি। ভেজ থালি 120, পনির থালি 180, এগ থালি 140। আমাদের ট্রিপ এখনও পর্যন্ত পুরোপুরি প্ল্যানই চলছে। যেটা আনপ্ল্যান্ড গেছে সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ। জানি লাঞ্চ স্কিপ করা উচিত না, খাওয়া টাইম মতো উচিত, কিন্তু যদি এটা স্কিপ না করতাম আমাদের এটা স্কিপ হয়ে যেত। এতক্ষণে মোটামুটি যদি আমরা লাঞ্চ করতে দাঁড়াতাম আমাদের আধা ঘন্টা মোটামুটি চলেই যেত। এখন বাজে 5:30 আর আমাদের বেঙ্গল সাফারি কমপ্লিট। এত সুন্দর একটা লোকেশন অবশ্যই মিস করা যায় না। এই সুন্দর জায়গাটাকে কোনোভাবে মিস করা যায় না। তো আমাদের সাফারি কমপ্লিট। এই যে গাড়ি এগোচ্ছে, এখান থেকে আমরা গাড়িতে উঠে যাব, আর গাড়িতে উঠে আমরা আগে যাব খাবার খুঁজতে। তো ফার্স্ট কাজ হচ্ছে রেস্টুরেন্ট খোঁজা। আমরা এখন বেঙ্গল সাফারি এই রাস্তাতেই রয়েছি। সামনে এখনও চলছে পুরো জঙ্গলটা, আর আমি জাস্ট ফোনে এলিভেশন চেক করছিলাম। আপাতত জিপিএস এলিভেশন 178, 179। টাওয়ার নেই ফোনে কোনো রকম, আর বাইরে ঠান্ডা, কিছুটা কনভয় যাচ্ছে আর্মির কোনো একটা। তো যখন বাইরে হাত বের করছি মানে মোটামুটি ঠান্ডাটা ফিল হচ্ছে আর কি। পুরো আমরা খাওয়ার জন্য অ্যাটলিস্ট একটা হোটেল খুঁজে পেয়েছি। আবার সবাই বসে পড়েছে। আপনাদেরকে জানলা থেকে একটুখানি ভিউটা দেখাই জাস্ট। টু গুড ভিউ। আমরা আপাতত এখন অর্ডার করলাম হচ্ছে মোমো আর থুকপা। এই ট্রিপে আমি মোটামুটি খুব বেশি টাইম দিয়ে উঠতে পারিনি। যে ট্রিপটা মেন প্ল্যান করেছে সেটা হচ্ছে পুলক, মানে অনির্বাণ। তো ওর কাছেই এখন আপাতত একটুখানি শুনে নিই যে আমাদের যে ট্রিপটা চলছে সেই ট্রিপের
ওভারঅল প্ল্যান এখনও অবধি আমরা কতটা সাকসেস রেটে যাচ্ছি এবং নেক্সট ডেতে কী কী প্ল্যান রয়েছে, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ওভারঅল প্ল্যান যা প্ল্যানে ছিলাম আজকে অবধি মোটামুটি সেই জায়গাতেই এসে রয়েছি এখন অবধি। আমাদের ইনিশিয়াল প্ল্যান অনুযায়ী ছিল আমরা ডে 0 কলকাতা থেকে শুরু করে বহরমপুর এসে থাকবো। কালকে সেটাই হয়েছে, একটু দেরি হয়েছে ইনিশিয়াল গোছগাছ করে বেরোতে, অফিসের প্রেশার ইত্যাদি সব সামলে বেরোতে। কিন্তু তারপরেও আমরা মোটামুটি অন টাইম ঢুকে গেছি, রাস্তায় খুব একটা বেশি জ্যামেও পড়তে হয়নি। রাতে এসে নর্মালি খেয়ে দিয়ে রেস্ট নেওয়া হয়ে গেছে। আজকে সকালবেলাও 45 মিনিট দেরি হয়েছে, 4:30 টার্গেট ছিল, 5:15 বেরোতে পেরেছিলাম। তারপরেও 3:30 এসে বেঙ্গল সাফারি ঢুকে গেছি এবং লাস্ট বড় সাফারিটাতে ভালো মতো ঘুরেও আসা হয়ে গেছে, প্রচুর সাইটিংও হয়েছে। তো আজকে ইনিশিয়াল প্ল্যান ছিল বেঙ্গল সাফারিরই পাশে রাস্তাটায় কোনো মানে বেঙ্গল সাফারি ঢুকতে হয় যে রাস্তাটা, ওই রাস্তাটারই ভেতরে বেশ কিছু হোটেল হোমস্টে জাতীয় রয়েছে, ওখানে থাকবো কি না। তারপর দেখলাম যে এই করোনেশন ব্রিজের কাছাকাছি সেবকে আমরা এখন যেখানে এসেছি, এখানে অনেকগুলো পরপর রেস্টুরেন্টও রয়েছে, হোটেলও বেশ কিছু রয়েছে। হোটেল বলতে মূলত সবই হোমস্টে, এগুলো সবই নিজেদের বাড়ি সবার, তারা সেগুলো শর্ট টার্ম রেন্টে দিচ্ছে। তো এখানে একটা ক্লাস্টারের মধ্যে অনেকগুলো রয়েছে বলে দেখলাম আমার সুবিধা, আমরা এদিকেই এগোনো, কালকে আমরা এদিক দিয়েই এগিয়ে যাবো। ওই করোনেশন ব্রিজ হয়ে আমরা ওই পাটে চলে যাবো, এই রাস্তা ধরে চলে যাচ্ছি। ফলত আমরা কিছুটা অ্যাডভান্সেই রইলাম। এইসব কারণে দেখলাম এইটুকু এগিয়ে চলে আসা আমার সুবিধা, বেশি না। ওখানে বেঙ্গল সাফারি থেকে 8-9 কিলোমিটার পথে গেলাম। কালকের দিনটা একটা ভাইটাল দিন। কালকের দিনটা আমরা এসেনশিয়ালি জীবনের প্রথমবারের জন্য বিদেশ ভ্রমণ করতে যাচ্ছি। তো ভুটান প্ল্যানে আমরা আমাদের দুটো ব্যাকআপ প্ল্যান রেখেছি, মানে দুটো না, একটা ব্যাকআপ প্ল্যান আছে, একটা মেন প্ল্যান আছে, একটা ব্যাকআপ প্ল্যান আছে। মেন প্ল্যানটা হচ্ছে আমরা এখান থেকে সোজা সামসে দিয়ে ঢুকবো এবং যদি আমরা সামসে থেকে মানে সাধারণত হচ্ছে কি ওরা ডিস্ট্রিক্ট ক্রস করতে দেয় না, তো ডিস্ট্রিক্ট ক্রস করতে যদি না দেয় সেক্ষেত্রে সামসে দিয়ে ঢুকে যদি আমরা হ্যাঙ্গিং ব্রিজ অবধি চলে যেতে পারি তাহলে আর ফুনসেলিং দিয়ে ঢুকবো না, তেল ভরবো। অ্যামোচু সাসপেনশন ব্রিজ, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো তেলটা ভরবো এবং সামসেটা ঘুরে সাসপেনশন ব্রিজ ঘুরে চলে আসবো। তো এটা হচ্ছে প্ল্যান এ। কিন্তু প্ল্যান এটা ফেল করার চান্স অনেকটা বেশি, যেহেতু এসডিএফ করবো না, যেহেতু একদিনের মধ্যে চলে আসবো, সেহেতু হয়তো এটা দেবে না। তো আগে ভুটানে যাব, গিয়ে দেখবো যেটা দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে ঢুকবো, যেটুকু ঘোরা যাচ্ছে সেটুকু ঘুরবো এবং আমরা ওখান থেকে তেল ভরে সামসে দিয়ে বেরিয়ে এসে আলিপুরদুয়ার হয়ে জয়গাঁও দিয়ে ঢুকবো, যেটা কিনা ফুনসলিং ভুটানের দিকে। সেখানে ঢুকে ওইদিকে আমাদের অ্যামোচু সাসপেনশন ব্রিজ দেখে আমরা চলে আসবো রিটার্ন করে। মোমোর দেশে এসে মোমো খাবো না, এটা কি হয় কখনো? এই হচ্ছে আমাদের আজকের মোমো, খুব গরম। ঋষভ কেমন খেতে? ভালো খেতে। কি রে কেমন খেতে? ভালো তো? আমি খেয়ে দেখি, তারপর না ফিডব্যাক দেবো। আচ্ছা, আর একটা এলো থুপ্পা। থুপ্পাটা অ্যাকচুয়ালি জিনিসটা কি? চাউমিন নাকি? সুপি নুডলস। আলাদা টেস্ট, কলকাতা থেকে পুরোপুরি।